সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। দিলীপকেই সুপারিশ আর এসএসের রাজ্য সভাপতি পদের দিকে এগোলেন আরও এক ধাপ। দ্বিতীয়বার বালুরঘাট কেন্দ্র থেকে জিতে দুই দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির এক ব্যক্তি এক পদ অনুযায়ী তিনি আগামী দিনে আর রাজ্য সভাপতি পদে থাকতে পারবেন না, এরকমই কাম্য। সেখানে বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের নাম সুপারিশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। প্রাক্তন রাজ্য সভাপতির নাম পাঠানো হয়েছে দিল্লিতে। এই মুহূর্তে বেশ কয়েকটি নাম উঠে আসছে বিজেপির রাজ্য সভাপতি। সেখানে সব থেকে জোরালো দিলীপ ঘোষের নাম। তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, বিষ্ণুপুরের সৌমিত্র খায়ের নামও শোনা যাচ্ছে। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি পদে আসীন হতে প্রয়োজন আরএসএসের অনুমোদন। সেটা কিন্তু দিলীপের পক্ষেই রয়েছে। ঘরের ছেলেকেই আস্থা রাখতে চায় সংঘ, এমনটাই সূত্রের খবর। এদিকে দিন কয়েক আগেই একটি চিত্র আরও গুঞ্জন বাড়িয়েছে রাজনৈতিক মহলে। সেটা হলো দিলীপ ঘোষের জন্মদিন পালন। তাতে আবার বিধানসভায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ঘরে শুভেন্দু নিজে ডেকে দিলীপের জন্মদিন পালন করেন, খাইয়ে দেন কালাকাদ। এই চিত্রটা সাম্প্রতিক অতীতে খুব একটা দেখা যায়নি। শুভেন্দুর সঙ্গে দিলীপের সম্পর্ক নিয়ে নানা মুনির নানা মত। মেদিনীপুর থেকে দিলীপের কেন্দ্র বদলে বর্ধমান দুর্গাপুর করবার সিদ্ধান্ত নিয়েছিল নন্দীগ্রামে বিধায়কই। ফলাফল সকলের জানা, হেরেছেন দিলীপ। সেখানেই প্রশ্ন, তাহলে শুভেন্দু কি দিল্লির তরফে কিছু ইঙ্গিত পেয়েছেন? দিলীপ ঘোষই হতে চলেছেন বিজেপির আগামী রাজ্য সভাপতি। ভবিষ্যতের কথা ভেবে প্রাক্তনেই কি আস্থা রাখবে বিজেপি? আছে নানান প্রশ্ন। এরই মধ্যে আবার শুক্রবার বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের ঘরে দেখা গেল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকে। দলের বিধায়কদের সঙ্গে কোনো বৈঠক থাকলে সাধারণত সেটা অন্য কোথাও হয়, কিন্তু বিরোধী দলনেতা বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করতে নিজেই বিধানসভায় এসেছেন দলের সাধারণ সম্পাদক। এমনটা খুব বেশি দেখা যায় না। আসলে কোনো নেতার সঙ্গে যে কোনো নেতার মনোমালিন্য নেই তা স্পষ্ট করতে চায় বিজেপি। দিলীপ কি ফের একবার নিজের পরিচিত আসনে ফিরে যাবেন? উত্তর দেবের সময় সংসদে চরম ছন্নছাড়া বঙ্গ বিজেপি এমপিরা। বঙ্গভঙ্গ নিয়ে বিতর্কের জের, নাকি লোকসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পেরে চরম হতাশা? কারণ 2019 লোকসভা নির্বাচনে সংসদে বঙ্গ বিজেপির সাংসদ সংখ্যা ছিল 18 জন, এবার তা কমে হয়েছে 12 জন। হতাশা কমাতে রীতিমতো দাওয়াই দিতে হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু কারণ যাই থাকুক না কেন, সংসদে চরম ছন্নছাড়া বাংলার বিজেপি এমপিরা। গত 22শে জুলাই থেকে শুরু হয়েছে সংসদের অধিবেশন। 23শে জুলাই ছিল সাধারণ বাজেট পেশ। তারপর থেকে এখনও পর্যন্ত কোনো ইস্যুতেই সংসদে সেভাবে সক্রিয় দেখা যায়নি বঙ্গ বিজেপির এমপিদের। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গ বিজেপির সাংসদদের একাংশ বলছেন, আলাদা করে বঙ্গ বিজেপি সংসদে কী কৌশল নেবে তা নিয়ে সেভাবে কোনো নির্দেশিকা আসেনি। ফলে সাংসদরাও বিভ্রান্ত। দলীয় সূত্রে জানা গিয়েছে, সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে শীঘ্রই নিজের মধ্যে বৈঠক করতে পারেন বাংলার বিজেপি এমপিরা। এর আগে অর্থাৎ পূর্ববর্তী অধিবেশনগুলো চলার সময় বাংলার বিভিন্ন ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছিল বাংলার বিজেপি এমপিদের। শুধুমাত্র এই বিক্ষোভে সামিল হওয়া নয়, একাধিক এজেন্ডা নিয়ে সরব হয়েছিলেন তারা। রাজনৈতিক মহলের ব্যাখ্যায়, এবারের সংসদ অধিবেশন শুরুর পর থেকে যেভাবে বঙ্গ বিজেপির সাংসদরা বাংলা ভাগ নিয়ে প্রকাশ্যেই মন্তব্য করেছেন, তাতে গেরুয়া শিবিরকে যথেষ্ট অস্বস্তি এবং বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। সেই বিড়ম্বনার রেশ এখনও চলছে। তাই এর মধ্যে নতুন করে ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে ফের বিতর্ক তৈরি হোক তা চাইছে না বিজেপির কেন্দ্রীয় পার্টি। এমনই দাবি করা হয়েছে দলের শীর্ষ সূত্রেও। অর্থাৎ আপাতত মুখ বন্ধ বাংলার বিজেপি সাংসদদের। ঘাটাল লোকসভা ভোটের সব নথি ফুটেজ সংরক্ষণ করতে হবে, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটে কারচুপি হয়েছে, সেই মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সিসিটিভি ফুটেজ, ইভিএম মেশিন, ব্যালট সহ একাধিক জিনিস সংরক্ষণ করতে হবে, এই কথা শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার দুই অভিনেতার রাজনৈতিক টক্কর ছিল। বিজেপির তরফ থেকে হিরণ চট্টোপাধ্যায় মাটি আঁকড়ে পড়েছিল। দেব তার নিজের কেন্দ্রে জেতার জন্য প্রচার করেছেন। ভোটের ফলাফল দেবের অনুকূলে যায়। তারপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি প্রার্থী। কেশপুর এলাকার
বুথগুলিতে ভোটের দিন ব্যাপক রেগিং হয়েছে, এই অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ভোটের দিন বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা তাকে আটকে দেয়, ভোট কেন্দ্রে হিরণকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। তখনই নির্বাচন প্রহসনের কথা জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। ভোটের ফল প্রকাশিত হয়, ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। লড়াই দিয়েও শেষ পর্যন্ত হারতে বাধ্য হন বিজেপি প্রার্থী। কয়েক লক্ষ ভোটের ব্যবধানে দেবের কাছে হিরণ হেরে যান। পরে তিনি কলকাতা হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে তিনি মামলা দায়ের করেছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে এই মামলার শুনানি চলছে। শুক্রবার শুনানিতে বড় নির্দেশ দিলেন বিচারপতি। ঘাটাল লোকসভা কেন্দ্রের সব ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ভিভিআর, ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন এইসব সংরক্ষণের কাজ করবে। পাশাপাশি মামলার জন্য সব পক্ষকে নোটিশ ইস্যু করার নির্দেশ বিচারপতি বিভাস পট্টনায়কের। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন অভিনেতা দেবও এবার এই মামলায় যুক্ত হলেন। সিসিটিভি ফুটেজের ফরেনসিক পরীক্ষা বিষয়ে আগামী শুনানিতে আলোচনা হবে। আগামী শুনানি 6 সেপ্টেম্বর। 2026-এর আগেই দলে বিরাট রদবদল, অভিষেকের স্ট্র্যাটেজিতে এলো বড় ইঙ্গিত। নির্দিষ্ট কাজের দায়িত্ব যে ব্যক্তির, তিনি তা পালন করতে না পারলে তার উপর কোপ পড়ে কর্পোরেট অফিসে। তৃণমূল শীর্ষ নেতৃত্ব কি সেই পথেই হাঁটতে চলেছে? পারফরমেন্স পর্যালোচনার পর কি রাজ্য জুড়ে তৃণমূল বড়সড় রদবদল হতে পারে? তেমন গুঞ্জনই এখন রাজনীতির অলিন্দে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। এবার কোন নেতা কতটা পরিশ্রম করলেন সেটাই এবার পরীক্ষা করছে তৃণমূল। একেবারে কর্পোরেট কায়দায়। কর্পোরেট অফিসের নিয়ম এবার তৃণমূলে। কর্পোরেট অফিসের নিয়ম, কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব কেউ পালন করতে না পারলে, টার্গেট অ্যাচিভ করতে না পারলেই তার উপরে পড়ে উপরওয়ালার রোষ। তাহলে কি এবার পার্টিতেও চলবে সেই নিয়ম? লোকসভা নির্বাচনের পর দলের নেতৃত্বের ভূমিকা পর্যালোচনা শুরু করলো তৃণমূল। যা দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে কি শাসক দল মনে করছে তাদের একাংশ লোকসভা নির্বাচনে অন্তর্ঘাত করেছে? লোকসভা নির্বাচনে কি সমানভাবে যা পায়নি সবাই? রিপোর্টে কি সেসব উঠে আসবে? প্রশ্ন অনেক। কি বলছে তৃণমূলের অন্দরমহল? কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেও তার ব্যবধান গতবারের তুলনায় এবার কমে যায়। গত লোকসভা নির্বাচনের ফলে নিরিখে উত্তর কলকাতার 20টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। এবার সেই সংখ্যাটা বেড়ে হয় 24। লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলের সবাই পূর্ণ শক্তি দিয়ে লড়েছে কিনা সেই জল্পনা উস্কে দেয় 1.5 মাস পর মানিকতলার উপনির্বাচনের ফল। লোকসভা নির্বাচনের ফলে নিরিখে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়েছিল মাত্র 3,500 ভোটে, কিন্তু বিধানসভা উপনির্বাচনে সেই মানিকতলাতেই তৃণমূলের মার্জিন বেড়ে হয় 62,312। এই প্রেক্ষাপটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলীয় কাউন্সিলরের মন্তব্যে ফের মেলে অন্তর্ঘাতের ইঙ্গিত। এসব কিছুর জটিল সমীকরণ কি স্পষ্ট হয়ে যাবে এই পারফরমেন্স অ্যাপ্রাইজালে? শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এরাই শেষ সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। হতে পারে সাংগঠনিক রদবদল, তো এটা একটা লাগাতার প্রক্রিয়া বলছেন জয়প্রকাশ মজুমদার। আবার মদন মিত্র বলছেন, মমতার মুখ বিক্রি করে মমতার মুখ সামনে রেখে আমরা সবাই জিতি। মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে দিয়েছিলেন শুভেন্দুকে। শুভেন্দু একটা পারফরমেন্স করেছিল, পারফরমেন্সের পালক পড়ে বিজেপিতে পালিয়ে গেল। 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কি সত্যি তৃণমূলে কোনো বড়সড় রদবদল হবে? সবটাই জানা যাবে আগামীতে।